পেরিয়ামালাই গ্রামটার থেকে ৩ মাইল পূবে এবং জোলারপেট্টাই থেকে যে রাস্তাটা এসেছে তার উল্টো দিকে সবসুদ্ধ প্রায় ৫ মাইল দূরত্ব, যেখানে হতভাগ্য রানার চিতার হাতে নিহত হয়েছে। তবে মাঝখানের সমস্ত জায়গাটাই চষা ক্ষেত। পেরিয়ামালাইয়ের তলদেশেই যা কিছুটা জঙ্গল রয়েছে, ইয়েলাগিরি রেঞ্জের বাঁকা চাঁদের মতো অংশটার মুখ তার উল্টো দিকে। পরিবেশ এবং অবস্থান দেখে আমি কিন্তু মোটেই খুশি হই না। মনে হয় রাখাল দুজন অন্য কোনো চিতাকে দেখেছে। যেটা রানারকে হত্যা করে খেয়েছে সেই চিতা নিশ্চয়ই এটা নয়। পেরিয়ামালাই পাহাড়টার নিচে উপস্থিত হয়ে সঙ্গী দুজন প্রায় ৩০০ ফিট উঁচুতে যে পাথরটা পাহাড় ঠেলে বেরিয়ে আছে সেটাকে দেখায়, আর জানায় যে এই পাথরটার উপরেই চিতাটাকে বেশ কদিন আগে রোদ পোয়াতে দেখেছে। পাহাড়ের নিচ থেকে ঘন ল্যান্টানার ঝোপ বেরিয়ে থাকা পাথরটা ছাড়িয়ে উঠে গেছে পাহাড়টার প্রায় আধা আধি পর্যন্ত। তারপরে শুরু হয়েছে জঙ্গল। দক্ষিণ ভারতের অনেক পাহাড়ের রাস্তাঘাটেরই এই দশা। ল্যান্টানার ঝোপঝাড় ধীরে ধীরে জঙ্গলগুলোকে ঘিরে ফেলে বড় বড় গাছগুলোকে চেপে ধরে। ইয়েলাগিরি রেঞ্জেও এই ঘটনাই ঘটেছে। পেরিয়ামালাই আগাগোড়া পাথুরে পাহাড়, ল্যান্টানার ঝোপঝাড় আর পাথরে ভর্তি, এবং সেই ল্যান্টানার ঝোপঝাড় ভেঙে আর পাথরের চাই টপকে চিতাটাকে খুঁজে বের করা অসম্ভব বলেই মনে হয়। সর্বোপরি ল্যান্টানার ঝোপ তো দুর্ভেদ্য। যাই হোক, পাহাড়ের নিচের একটা গাছ বাছি এবং সঙ্গীদের বলি এবার আমরা গ্রামে ফিরে গিয়ে একটা টোপের সন্ধান করব। টোপটা পেলে ওরা দুজনে সেটাকে এনে গাছটার নিচে যেন বাঁধে। সেই মতো আমরা গ্রামে ফিরে এলে মোড়ল টোপ হিসেবে একটা গাধা জোগাড় করে। অবশ্য ছাগল কোনো কাজে আসতো বলে মনে করি না, কারণ ততক্ষণে স্থির করে ফেলেছি যে টোপের উপরে বসবো না, কারণ চিতাটা যদি ছাগলটাকে মারে একবেলাতেই খেয়ে শেষ করে ফেলবে। তাই রাত্রে আর টোপটাকে খেতে ফিরে আসবে না। সেক্ষেত্রে গাধা যথেষ্ট বড় জানোয়ার, একবারে খেয়ে শেষ করতে পারবে না। আবার খেতে রাত্রে চিতাটাকে ফিরে আসতে হবে। তবে অসুবিধাও যে নেই তা নয়। ছাগলের চিৎকারে চিতাটা যত তাড়াতাড়ি আকৃষ্ট হবে, গাধাটার বেলায় সেই সুযোগ নেই, কারণ গাধা তো চুপচাপ থাকবে। তবে চিতাটা যদি সত্যি পাহাড়ের ওপর কোনো গুহায় থেকে থাকে, ওর নজর নিশ্চয়ই পাহাড়ের নিচে বাঁধা গাধাটার উপরে পড়বে। সুতরাং শক্ত কিছু দড়ি জোগাড় করে রাখাল দুটোকে বলি আমার দেখানো জায়গায় গিয়ে যেন গাধাটাকে বেঁধে রেখে আসে। কাজটা শেষ হলে মোড়ল ৩-৪ জন সঙ্গীসহ আমাকে নিয়ে চলে যেখানে চিতাটা রানারকে হত্যা করেছিল। গ্রাম থেকে প্রায় মাইল দেড়েকের পথ। জোলারপেট্টাই থেকে আসা রাস্তাটা ল্যান্টানা ঝোপ আর পাথরের চাইগুলোর মধ্য দিয়ে চলে গেছে, কিন্তু লণ্ঠনের আলোতে রক্তের কোনো দাগ দেখতে পাই না। আসলে ঘুম জড়ানো চোখে কিছু ঘোরের মধ্যেই গত রাত্রে রাস্তায় চলেছিলাম। কয়েকটা জায়গায় শুকনো রক্তের দাগ ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। তারপরে আমার সঙ্গীরা আমাকে যেখানে চিতাটা রানারকে মেরে টেনে নিয়ে গিয়েছিল এবং মৃতদেহটা বসে বসে খেয়েছে সেখানে নিয়ে যায়। আগেই বলেছি যে ইতিমধ্যে দেহাবশিষ্ট জোলারপেট্টায় নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্ত এবং অন্তিম সংস্কার করার জন্য। সুতরাং মিছিমিছি ওখানে দাঁড়িয়ে থেকে আর কী লাভ। যেখানে রক্তের দাগ রয়েছে সেখান থেকে প্রায় ৩০০ গজ উঁচুতে একটা কাজু বাদামের গাছ দাঁড়ানো। সেই জায়গার ঠিক নিচেই মোড়লকে দ্বিতীয় একটা গাধা বাঁধতে বলি। তারপরে মোড়লের এবং অন্যান্য সঙ্গীদের সঙ্গে গ্রামে ফিরে এসে গ্রামের সবচেয়ে কাছের ল্যান্টানার ঝোপ ঘেঁষে তৃতীয় গাধাটাকে বাঁধতে বলি। মোড়ল ওর প্রতিপত্তি খাটিয়ে কিছুক্ষণের মধ্যে ৩টে গাধা জোগাড় করে ৩ জায়গাতে বাঁধতে নির্দেশ দেয়। দুপুর ১টা বেজে যায় এইসব কাজকর্ম করতে করতে, এবং সত্যি বলতে কি শুধু অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আশা রাখি আজ রাতে ৩টের মধ্যে অন্তত একটা গাধাকে চিতাটা মারবে। অবশ্য যদি গাধা ৩টের একটাও জানোয়ারটার নজরে আসে। যেহেতু চিতাটা মাত্র কয়েকটা মানুষ মেরেছে, তাই নিশ্চয়ই জানোয়ারটা জঙ্গলের জন্তু জানোয়ারের মাংসের উপরই বেঁচে থাকার জন্য নির্ভরশীল। মোড়ল আমার জন্য খাবার তৈরি করে, ভাত আর ডালের কারি, সঙ্গে ওর নিজের ক্ষেতের বেগুন আর পেঁয়াজ মেশানো। তবে সেই খাবারের সঙ্গে দরাজ হাতে মিশিয়েছে লাল লঙ্কা। যদিও খেতে ভালোই লেগেছে, তবে লঙ্কার ঝালের চোটে চোখ দিয়ে জল গড়াতে দেখে প্রচণ্ড দুঃখিত হয়ে ক্ষমা চায় মোড়ল।
ভেবেছিল খাবারটা আমাকে খুশি করবে। আমি ওকে থামিয়ে দিয়ে বলি, সত্যি আমি খাবারটা খেয়ে আনন্দ পেয়েছি, সুতরাং ওর দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। খাবার পরে বেশ কয়েক কাপ কফি আসে। বলতে আপত্তি নেই, খিদের মুখে খাবার খেয়ে আমি কিন্তু তখন পুরোপুরি তৃপ্ত। সময় কাটানোর জন্য আমার ছোট্ট ফার্ম হাউসে যাই এবং বাকি সন্ধ্যাটা এলোমেলোভাবে এদিক ওদিক ঘুরে কাটাই। হয়তোবা পাঠক পাঠিকাদের আমার এই ফার্ম হাউস সম্পর্কে জানতে ইচ্ছে হতে পারে। খামারটার মোট জমির পরিমাণ 1.5 একর, কিন্তু অত্যন্ত সাজানো গোছানো। একটা মার্কিং নট গাছও রয়েছে। এই গাছের কষ লন্ড্রি এবং ধোবিরা ব্যবহার করে থাকে, জামা কাপড় ধুতে নিয়ে যাওয়ার আগে সেগুলোয় চিহ্ন দেওয়ার জন্য। এই রং এত পাকা যে বারবার ধোলাইয়েও এই রং ওঠে না। 3টে কাঁঠালের গাছ একেবারে গোড়া থেকে কাঁঠাল ফলে। এক একটা ফলের ওজন 2 থেকে 12 পাউন্ড পর্যন্ত। কয়েকটা পেয়ারা আর পিচ ফল গাছ, শাকসবজির বাগান। খামারটা কেনার সময় 2টো বাড়ি ছিল, এদেশীয় ভাষায় কুঠিয়া। বিচুলি মেশানো কাদার মোটা দেওয়াল আর ছাদ তৈরি হয়েছিল জঙ্গলের বুনো ঘাস আর খড় মিশিয়ে। বাড়ির সামনে ছোট্ট গোলাপ আর ক্রোটনের বাগান। তখন খামারে ডজন 3 মুরগি ছিল, যার মধ্যে লেগহর্ন, রোডস, ব্ল্যাক মিনোর ফার্স আর কয়েকটা হাঁস। আমার খাবার জল আসতো একটা ছোট কুয়ো থেকে, যাতে ব্যাঙ্গালোর থেকে কয়েকটা মাছ এনে ছেড়ে দিয়েছিলাম কুয়োর জল পরিষ্কার রাখার জন্য। একটা সরু স্রোতস্বিনী খামারের একদিকের সীমান্ত ধরে বয়ে গেছে, বাকি 3 দিকে সারি দিয়ে দাঁড়ানো বাঁশ গাছ। ছোট হলেও খামার বাড়িটা যে অত্যন্ত আরামপ্রদ ছিল তাতে সন্দেহ নেই। বিশেষ করে ব্যাঙ্গালোর শহরের কোলাহল থেকে রোববারে নিরালা শান্ত পরিবেশে ছুটি কাটানোর পক্ষে খামারটা ছিল আদর্শ। খামারের 1.5 একর জমির মধ্যে প্রায় অর্ধেক জমি নিচু। সেই দিকের সীমান্তের তীরে স্রোতস্বিনীর জলে জমিটায় সম্বৎসর জল দাঁড়িয়ে থাকে। আমি সেই খাল থেকে আরও কিছুটা জলের ব্যবস্থা করে কালো চাল, যাকে বলে পেগু রাইস, তাই চাষ করেছিলাম। এই চাল লোকেরা সাধারণত বার্মা থেকে আমদানি করে থাকে। যতদূর জানি সমস্ত দক্ষিণ ভারতে যে কয়জন এই বার্মা রাইস সাফল্যের সঙ্গে চাষ করেছে, আমি তার মধ্যে অন্যতম। জানি অনেক জায়গাতেই এই চাল চাষের চেষ্টা করা হয়েছে, কিন্তু এক অথবা একাধিক কারণে সফল হয়নি। এই খামারের ব্যাপারে একটা রহস্য আছে। 2টো কুঠিয়ার একটাতে নাকি এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রমহিলার ভাইয়ের প্রেতাত্মার বাস। যে ভদ্রমহিলার থেকে 1941 সালে বাড়িসহ খামারটা আমি কিনেছিলাম। পোলট্রি প্রভৃতি সবকিছুই ছিল খামারটাতে। দাম দিয়েছিলাম সব শুদ্ধ 500 টাকা, অর্থাৎ প্রায় 35 পাউন্ড। লোকটা এক অদ্ভুত রোগে মারা যায়। হঠাৎ বাঁ হাত আর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে, মনে হয় অ্যানজাইনা পেক্টোরিস। সত্যি বলতে কি, লোকটা খামারটাকে প্রচণ্ড ভালোবাসত। পতিত জমি কিনে 25 বছর ধরে তিলে তিলে অনেক কষ্টে খামারটা গড়ে তুলেছিল। নিজের কোনো পরিবার না থাকায় বোনটাকে দিয়ে দেয় খামারটা। তবে স্থানীয় লোকেরা বলে, লোকটা মরার পরে গ্রামবাসীরা খামারটার পাশ দিয়ে যাওয়ার সময় লোকটার প্রেতাত্মাকে একটা কুঠিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বিশেষ করে সন্ধ্যার হালকা আঁধার যখন পৃথিবীর বুকে নামতে শুরু করে। বলার অপেক্ষা রাখে না যে ব্যাপারটা মুখে মুখে সারা তল্লাটে ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা খামার বাড়ির ধারে পাশের রাস্তা চলাচল বন্ধ করে দেয়। যখন আমি খামার বাড়িটা কেনার জন্য সাব রেজিস্ট্রারের কাছে টাকা জমা দিয়ে মৌরসি পাট্টা নেই, ততদিন পর্যন্ত ভদ্রলোকের বোন আমাকে কিছু বলেনি। হয়তোবা ভেবেছে বললে আমি যদি না কিনি। যাই হোক, ভদ্রমহিলা আরও জানায় যে তার ভাইয়ের প্রেতাত্মা কুঠিয়া দুটোতে রাত্রিবেলা প্রায় ঘুরে বেড়ায়। এমনকি জ্যোৎস্না রাতে ভাইয়ের প্রেতাত্মাকে স্পষ্ট দেখা যায় গোলাপ গাছগুলোর পরিচর্যা করতে, কারণ জীবিত অবস্থায় তার ভাইয়ের গোলাপ গাছের প্রতি তীব্র আকর্ষণ ছিল। তবে সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা এও জানায় যে প্রেতাত্মাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রেতাত্মা যেমন কোনো উৎপাত বা শব্দটব্দ করে না, তেমনি কারো কোনো ক্ষতিও করে না। কাছাকাছি গেলে হাওয়ায় মিলিয়ে যায়। বলতে ভুলে গেছি, কুঠিয়া দুটোর সঙ্গে সুপ্রাচীন কয়েকটা ফার্নিচারও পেয়েছিলাম। প্রত্যেকটি কুঠিয়াতে একটা করে খাট, একটা ভাঙা ড্রেসিং টেবিল, 2টো আলমারি আর কয়েকটা রুগ্ন চেয়ার। খাট দুটো কিন্তু পুরনো ফ্যাশনের, কাঠের টুকরো টাকরা দিয়ে তৈরি।
ঘটনাক্রমে প্রথম দিন যে কুঠিয়াতে আমি রাত্রে শুয়েছিলাম সেই কুঠিয়াতেই ভদ্রমহিলার ভাই মারা গিয়েছিল। সেদিন বর্ষার রাত। অপর কুঠিয়ার ছাদটা ফুটো হয়ে জল পড়ছে। ব্যাটনের খাটের উপরে গদি ছাড়াই চাদর টাদর দিয়ে বিছানা করে শুয়ে পড়ি। শক্ত কাঠের টুকরোগুলো রীতিমতো পিঠে চাপ দেয়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে মনে করি মাটিতে শোয়াটাই আরামপ্রদ হবে। এখানে বলাটা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না যে খামারে বৈদ্যুতিক আলোর কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং খাট থেকে বিছানাটা মাটিতে পাতার জন্য আমাকে একটা মোমবাতি জ্বালাতে হয়। বিছানা মাটিতে বিছিয়ে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়ি। এবার কিন্তু আমি সফল। দ্রুত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। নিজের অজ্ঞাতেই অকস্মাৎ ঘুম ভেঙে যায়। চারদিক ঘুটঘুটে অন্ধকার, ভারী বরফ ঠান্ডা, কুৎসিত কিছু একটা যেন নড়ছে। আমার গলায় তুষার শীতল আঙুলগুলো দিয়ে কে যেন চাপ দেয়। ব্যক্তিগত জীবনে আমি কল্পনাবিলাসী নই। অন্ধকারে অভ্যস্ত থাকাতে অন্ধকারকেও ভয় পাই না। কুসংস্কারও আমার ভেতরে নেই। কিন্তু দপ করে হঠাৎ মাথায় ভদ্রমহিলার বলা ওর মৃত ভাই এবং তার প্রেতাত্মার কথা উদয় হয়। ঠান্ডা আঙুলগুলো ধীরে ধীরে যেন গলায় আরো বেশি করে চেপে বসে। টর্চটা কয়েক ফুট দূরের জানালার তাকের উপরে রাখা। দেশলাইটাও কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারি না। ততক্ষণে বুঝতে পারি আমার মাথার চুল দাঁড়িয়ে গেছে। আর শুয়ে থাকা অসম্ভব দেখে সুপারম্যানের শক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে অন্ধকারের মধ্যেই টর্চটার খোঁজে জানলার তাকের দিকে এগোই। ধাক্কা লেগে একটা চেয়ার উল্টে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। আসলে তখন আমার অন্ধকারে দিশেহারা অবস্থা। শেষে খুঁজে পাই টর্চটা। বোতাম টিপে টর্চটা জ্বালাই। মনে করেছিলাম কবর থেকে উঠে আসা বরফ শীতল কুৎসিত একটা প্রেতাত্মাকে দেখতে পাবো। পরিবর্তে মেঝেতে জলজল করে তাকিয়ে থাকা বিকট দর্শন বিরাট একটা কোলা ব্যাঙকে দেখতে পাই। এত বড় ব্যাঙ আমার জীবনে আমি দেখিনি। ব্যাঙটা কালো কুৎসিত একটা স্তূপ বিশেষ, ফুট খানেক লম্বা। বাইরে বৃষ্টি হওয়াতে আশ্রয়ের আশায় কুঠিয়ার ভেতরে ঢুকে পড়েছে। এটা হলো মানুষের স্নায়ুতন্ত্রের এক ধরনের চরম পরীক্ষা। কয়েক সেকেন্ড আগে আদিভৌতিক ব্যাপারটা নিয়ে শরীরে কাঁটা দিয়েছে, চুল দাঁড়িয়ে গেছে। বর্তমানে পুরো ব্যাপারটাতে নিজেই হেসে উঠি। তারপর পায়ের স্লিপারের ঠোক করে কুঠিয়ার দরজায় ব্যাঙটাকে নিয়ে এসে বৃষ্টির মধ্যে ফেলে দিই। পরের দিন সকালে খোঁজ নিয়ে দেখি যে টোপ হিসেবে বাঁধা 3টে গাধাই জীবিত রয়েছে। চিতাটা একটাকেও মারেনি। চিতাটার কোনো খবরও কেউ দিতে পারে না। সুতরাং সেই দিনটাও আমি খামারের জমিতেই কাজ করে কাটাই। আরও একটা রাত কাটে। সকালবেলাতেও দেখি 3টে গাধার একটাও মরি হয়নি। তবে ছোট্ট একটা খবর পাই। গত রানারকে চিতা হত্যা করার পর এবার যে নতুন রানার এসেছে, চৌকিদার গার্ড হিসেবে তাকে আরও 2জন সঙ্গী দেওয়া হয়েছে। দরিদ্র রানারকে যেন চিতার আক্রমণে আগের রানারের মতো প্রাণ না দিতে হয়, সেই জন্য 2জন দেহরক্ষী সঙ্গে দেয়া। তবে দেহরক্ষী 2জনের হাতে প্রাচীন বর্ষা, আর রানারের হাতে আগের সেই ছোট্ট মোর্চে ধরা বর্ষাটাই রয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওটাকে আত্মরক্ষার জন্য বর্ষা না বলে প্রতীক বলাটাই যুক্তিসম্মত। রানার সহ গার্ড 2জনে অত্যন্ত উত্তেজিত অবস্থায় গ্রামে এসে জানায় যে ওরা চিতাটাকে সেদিনই দেখেছে। যেখানে আগের রানারকে হত্যা করেছিল সেখান থেকে প্রায় 60 মাইল নিচের পাহাড় থেকে বেরিয়ে আসা একটা পাথরের ওপর চিতাটা শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। খবরটা পেয়ে গ্রামের মোড়ল তৎক্ষণাৎ আমাকে সংবাদটা দিতে লোক পাঠায়। সঙ্গে সঙ্গে লোকটাকে এবং রাইফেল নিয়ে গ্রামে আসি। তারপর চৌকিদার 2জনকে নিয়ে যেখানে ওরা চিতাটাকে রোদ পোহাতে দেখেছে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় মাইল 2 পথ, সময়ও একেবারে কম লাগে না। সেখানে গিয়ে দেখি পাথরটা শূন্য, আমাদের দিকে দাঁত বার করে হাসছে। মানুষ খেকোটা বা অন্য চিতা যাই হোক না কেন তা চলে গেছে। অবশ্য পাথরের চাইগুলো ইতিমধ্যে তেতে আগুন। এই পরিস্থিতিতে জানোয়ারটাকে এই বড় চাইয়ের মধ্যে খুঁজে বের করার চেষ্টাও বৃথা, সম্ভবও নয়। তবে সংবাদটা যে উৎসাহব্যঞ্জক তাতে সন্দেহ নেই। অর্থাৎ চিতাটা তাহলে এই তল্লাটেই আছে, অঞ্চল ছেড়ে যায়নি। গ্রামে বা খামারে ফেরার আগে আবার ভালো মতো পরীক্ষা করি।
বিশেষ করে যে কাজু বাদাম গাছটার নিচে টোপ বাঁধা হয়েছিল সেই গাছটাকে নিরীক্ষণ করি। একটা ডালও বেছে রাখি মনে মনে, যদি টোপটাকে চিতায় মারে তবে এই ডালটাতেই মাচান বাঁধব। সেদিন রাত্রিবেলা কাজু বাদামের নিচে বাঁধা গাধাটার দুর্ভাগ্য হলেও আমার ভাগ্য খোলে। চিতাটা রাত্রের অন্ধকারে গাধাটাকে মেরে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছে। পরের দিন সকালে যাদের উপরে আমি গাধা তিনটেকে খাবার জল ইত্যাদি দেওয়ার ভার দিয়েছিলাম তারাই আমাকে খবরটা এনে দেয়। অবশ্য খবরটা আমাকে দেওয়ার আগে গাধাটার বাকি অংশ এমনভাবে ডালপালা দিয়ে ঢেকে রেখেছে যাতে মরিটায় শকুনের দৃষ্টি না পড়ে, কারণ তাহলে শকুনে হাড়গোড় শুদ্ধ খেয়ে মরিটাকেই শেষ করে ফেলবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে কোটটা গায়ে দিয়ে নিই। তারপর টর্চ, ফ্লাস্ক ভর্তি চা আর কিছু বিস্কুট নিয়ে গ্রামের দিকে যাত্রা করি। মোড়ল আগে থেকেই মাচান করার জন্য একটা চারপাইয়ের ব্যবস্থা করে রেখেছিল। চারজনে চারপাইটাকে বয়ে নিয়ে আসে কাজু বাদাম গাছটার নিচে। সঙ্গে আনা দড়ি দিয়ে দুটো ডালের সংযোগস্থলে চারপাইটাকে উল্টে করে বেঁধে মাচান তৈরি করি। তারপর নিজের তত্ত্বাবধানে আশপাশের গাছ থেকে ডালপালা দিয়ে মাচানটাকে এমনভাবে লুকোই যাতে কোনো দিক থেকে আসা চিতার নজরে না পড়ে। এমনকি মাচানের নিচেও পাতা দিয়ে ঢেকে দিতে হয়। বলা তো যায় না, যদি হঠাৎ চিতাটা গাছের নিচে চলে আসে। এই কাজগুলো নিখুঁতভাবে করা দরকার, বিশেষ করে যখন কোনো মানুষ খেকোর মোকাবিলার প্রয়োজন হয়। এতটুকু সতর্ক বা অসতর্কতার সুতোয় ঝোলে মানুষ খেকো শিকারের সফলতা বা বিফলতা। একটা গাছের পাতা যদি উল্টোভাবে থাকে, অর্থাৎ নিচের দিকটার ওপরে বা চারপাইয়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যদি দেখা যায়, গাছের নিচে যদি অসতর্কতার জন্য এক টুকরো বা গাছের ছোট্ট একটা ডাল পড়ে থাকে, তাহলে এইগুলোর যে কোনো একটা মানুষ খেকোটার মনে সন্দেহের উদ্রেক করার পক্ষে যথেষ্ট। কারণ মানুষ খেকো সব রকম সতর্কতা নিয়েই তবে মরির কাছে ফিরে আসে। সমস্ত ব্যবস্থাই কিন্তু আমার মন মতো হয়। একমাত্র খুদ থেকে যায় মাচানটা নিচু, মাটি থেকে বড়জোর ফুট 10 উঁচুতে। উপরন্তু কাজু বাদামের গাছে ওঠাও সোজা। দুপুর 2:30 নাগাদ যারা আমার সঙ্গে মাচান টাচান বাঁধতে এসেছিল তারা গ্রামে ফিরে যায়। ওদের বলে দিই রাত্রে যদি আমি গ্রামে না ফিরে আসি ওরা যেন সকালে আসে। লোকজন চলে যেতে মাচানে উঠে যতখানি সম্ভব আয়েশ করে বসি। দুপুরের গরমে কুলকুল করে ঘামছি। চারদিকের উত্তাপ জড়ো হওয়া অসংখ্য পাথরের চাইয়ে প্রতিফলিত হয়ে গরমটা যেন আরও বাড়িয়ে দিয়েছে। বাতাসে আগুনের হলকা ছুটছে। জ্বলন্ত সূর্যের প্রখর উত্তাপের হাত থেকে গাছটা যেন আমাকে এতটুকুও রক্ষা করতে পারছে না। কয়েক ঘন্টা এই অসহ্য উত্তাপ সহ্য করার পর একসময় পশ্চিমে মহীশূর অধিত্যকার দিকে সূর্যদেব পাটে বসে। সন্ধ্যার ছায়া নামে অরণ্যে। অনেক নিচে সমতল ভূমিতে জোলারপেটটাই রেলওয়ে স্টেশনটাকে দেখা যাচ্ছে। ইয়ার্ডে শান্টিংরত ইঞ্জিনগুলো থেকে হালকা নীলাভ রঙের ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পর পর এক একটা ট্রেন আসছে এবং যাচ্ছে। হুইসেলের শব্দ মাচান থেকে স্পষ্ট শোনা যায়। তাছাড়া চারদিকে ঘিরে রয়েছে নৈশব্দের ঘেরাটোপ। সন্ধ্যার ঘোর নামার ঠিক মুখে একটা ময়ূরী কিছুটা দূরে কী কারণে জানি একটানা বিলাপ করে চলেছে। কয়েকটা নাইটজার পাখি যে গাছটাতে বসে আছি সেই গাছটাকে ঘিরে চক্কর কাটছে। নিঃসঙ্গ ময়ূরী আর নাইটজার পাখি কটা ছাড়া আর কোনো পশু বা পাখির চিহ্ন মাত্র নেই। এরপরে সন্ধ্যার অন্ধকার দ্রুত নেমে আসতে থাকে। পাহাড়ের ঢালুতে পশ্চিমমুখ হয়ে বসে থাকাতে দেখতে পাই নিচের সমতল ভূমিতে কে যেন সবার অলক্ষ্যে কালো রঙের একটা কোট বিছিয়ে দিয়েছে। কিন্তু আমার মাথার উপরের পাহাড়ের চূড়োয় তখনও শেষ সূর্যরশ্মির আভাস লেগে রয়েছে। জোলারপেটটাইয়ের আলোগুলো পিটপিট করে জ্বলছে, তবে স্টেশন প্ল্যাটফর্ম আর শান্টিং ইয়ার্ডের নীলাভ রঙের নিয়ন আলোগুলো এত দূর থেকেও স্পষ্ট দেখা যায়। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেলওয়ে সিগন্যালের লাল আর সবুজ আলোর বিন্দুগুলো। উত্তর দিক থেকে জোলারপেটাই স্টেশনের দিকে একটা ট্রেন এগিয়ে আসে, ট্রেনের হেডল্যাম্পের তীব্র আলোর ছটা ছড়িয়ে। তারপরে ইঞ্জিনটার একটানা আওয়াজ, যেন বলতে চাইছে সে পারলে আমিও পারি। আসলে আমার কল্পনায় এই শব্দগুলোই ধরা দেয়।
ক্ষয়ে যাওয়া বিরাট বড় বেয়ারিংগুলোর আর্তনাদে মনে হয় আমার পাশ থেকেই শব্দগুলো উত্থিত হচ্ছে, কিন্তু বাস্তবে কত দূরে? দূরত্বে অন্তত মাইল পাঁচেক তো হবে। আমাকে চারধারের অন্ধকার ঘিরে ধরে। অমাবস্যার রাত। ভারী মেঘের টুকরোগুলো আকাশের বুকে ইতস্তত ভেসে বেড়াচ্ছে। ইয়েলাগিরি রেঞ্জের চূড়োতে গিয়ে ধাক্কা খাচ্ছে কয়েকটা সেই ভারী মেঘের টুকরো। একটা তারাও উঁকি দিচ্ছে না, বরং অন্ধকার আরও বেশি ঘনীভূত হচ্ছে। তাই আমাকে শুধু শ্রবণ শক্তির উপরেই নির্ভর করতে হচ্ছে। কীটপতঙ্গের দলও অনুপস্থিত, এমনকি ঝিঝি পোকার দল যারা জঙ্গলে একটানা কনসার্ট বাজিয়ে চলে তাও নেই। মাচানে যতখানি সম্ভব নিশ্চল হয়ে বসে থাকি। মাঝে মাঝে দু একটা মশা মাথার উপরে উড়ে যায়, চেষ্টা করে মুখের কোথাও বা হাতে বসতে, তারপরে সূচের মতো তীক্ষ্ণ মুখ ফুল ফুটায়। আমি খুব ধীরে ধীরে মাথা বা হাত নাড়াই, অথবা ফু দিয়ে তারাই মশাগুলোকে। তাতে হয় মশাটা উড়ে যায়, না হয় শরীরের আর কোথাও বসে আবার হুল ফোটানোর চেষ্টা করে। জঙ্গলের মাচানে বা ঝোপঝাড়ের আড়ালে রাত্রে আমার বসে থাকার অভিজ্ঞতা আছে, তাই জানি এই পরিস্থিতি এবং পরিবেশে সময় গোনার কোনো মানে হয় না। তার জন্য হাতের ঘড়ির দিকে আর তাকাই না। এমন কিছু করার নেই যাতে সময়টা দ্রুত পার হয়ে যায়। এই পরিস্থিতিতে অবশ্য সবার মনেই বিভিন্নমুখী চিন্তা উঁকি মারে, কোনোটা সুখদায়ক, কোনোটা আবার দুঃখের স্মৃতি। আবার কিছু চিন্তা যার কোনো অর্থই হয় না। আমার স্পষ্ট মনে আছে সেদিন সন্ধ্যায় একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় চেপে বসে। এমন একটা নতুন ধরনের বাইসাইকেল তৈরির পরিকল্পনা আমার মাথায় ঘোরে, যাতে অত্যন্ত কম পরিশ্রমে কিন্তু আরও বেশি দ্রুত গতিতে অনেক দূরে যাওয়া যায়। অলস মস্তিষ্কে এই ধরনের চিন্তাধারা আসাটা অবশ্য স্বাভাবিক, এতে আশ্চর্যের কিছুই নেই। বাইসাইকেল ঘিরে আমার কল্পনাবিলাসে হঠাৎ ছেদ পড়ে একটা নিঃশ্বাস ফেলার শব্দে। বুঝতে পারি চিতাটা এসেছে এবং মৃত গাধাটার উপরে সম্ভবত দাঁড়িয়ে আছে। শ্বাস ছাড়ার যে শব্দ আমি পেয়েছি তা হলো চিতাটার মুখ খোলার। ঠিক এই মুহূর্তে টর্চ জ্বালিয়ে গুলি ছোড়া ঠিক হবে না ভেবে নিশ্চুপ হয়ে বসে থাকি মাচানে, বরং চিতাটা মুড়ির ওপরে স্থির হয়ে বসে মুড়িটা খেতে আরম্ভ করুক। মনে হয় কাজটা ভালো করিনি, কেননা গুলিটা নির্ভুল হলে আরেকটা মানুষ হত্যার কারণ হতাম না। অপেক্ষা করি কখন মুড়ি থেকে মাংস ছেঁড়ার আর হাড় ভাঙার শব্দ পাব, যাতে আমি নিশ্চিন্ত হতে পারি চিতাটা মুড়িতে বসে খেতে আরম্ভ করেছে। কিন্তু কোনো শব্দই পাই না। বেশ কিছু সময় এইভাবে কাটে। তারপরে আমি সন্দিগ্ধ হয়ে উঠি যে কোথাও কিছু একটা ভুল রয়ে গেছে। অভিজ্ঞতা থেকে জানি মাংসাশী জানোয়ার ইচ্ছা করলে কত নিঃশব্দে চলাফেরা করতে পারে। বিশেষ করে চিতার ব্যাপারে তো কথাটা অক্ষরে অক্ষরে সত্য। চিতা দিনের বেলাতেও অত্যন্ত নিঃশব্দে এবং নজরের আড়ালে চলাফেরা করতে সক্ষম। তাই গভীর ঘন অন্ধকারে জানোয়ারটা 1 গজ দূরেও থাকতে পারে, আবার সেই দূরত্ব 1 মাইলও হতে পারে। তবে এই অন্ধকারে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। হাতের রেডিয়াম ডায়ালের ঘড়িটার দিকে তাকাই। রাত 9টা বাজতে তখনও 20 মিনিট বাকি। নিশ্চল হয়ে বসে থাকি। 9টা বেজে যায়। তারপরেই আমার ডান দিকের পাথরের চাইগুলো থেকে নিচু গলায় অথচ গম্ভীর একটা গর্জন ভেসে আসে। কয়েক সেকেন্ড বাদে আবার সেই গর্জনের পুনরাবৃত্তি। যেভাবেই হোক চিতাটা আমার উপস্থিতি টের পেয়েছে। গন্ধ তো পাবে না, কারণ চিতার ঘ্রাণ শক্তি খুব কম, নেই বললেই চলে। শব্দও নিশ্চয় পাইনি, কারণ কোনো রকম সারা শব্দ ইতিমধ্যে আমি করিনি। সুতরাং এমন কিছু জানোয়ারটার নজরে পড়েছে যার থেকে হয়তোবা মাচানের অস্তিত্ব টের পেয়ে গেছে, অথবা জানোয়ারটার ষষ্ঠ ইন্দ্রিয়ই হয়তোবা ওটাকে সাবধান করে দিয়েছে। যাই ঘটুক না কেন, জানোয়ারটা মানুষের উপস্থিতি টের পেয়েছে। হয়তোবা গাছে চড়ে আমাকে এবারে টেনে নামাতে চেষ্টা করবে, কারণ নিশ্চয়ই ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলে দেবে না যে গাছের উপরে বসে থাকা মানুষটা নিরস্ত্র গ্রামবাসী নয়, যা ও সহজেই স্বীকার করে থাকে। হতে পারে এই চিতাটা চরিত্রগতভাবে মানুষ খেকো নয়, তবে বর্তমানের সমস্ত পরিস্থিতি বিচার বিবেচনা করলে এই ব্যাখ্যাটার ঠিক যৌক্তিকতা নেই।
নিচু অথচ গম্ভীর গলায় এই গর্জন কিন্তু সতর্ক করে দেওয়ার প্রথম ধাপ। ধীরে ধীরে গর্জন বাড়ার অর্থ হলো জানোয়ারটা নিজের ভেতরের আত্মবিশ্বাস বাড়িয়ে চলেছে। সম্ভবত যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস সঞ্চয় করার পরে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে যে গাছটায় আমি বসে আছি সেটায় ওঠার চেষ্টা করবে। চিতারা বানরের ক্ষেত্রে প্রায়ই এই কাজ করে থাকে। বেশ কয়েকবার উঁচু গলায় ভয়ঙ্কর গর্জন করার পরে গাছের নিচে ছুটে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে বানরের দল বিমূঢ় অবস্থায় হয় ডাল থেকে মাটিতে পড়ে যায়, না হয় গাছ বেয়ে নিচে নেমে আরও নিরাপদ কোনো আশ্রয়ের আশায় যেতে গিয়ে চিতার শিকার হয়। হয়তোবা চিতাটা সেই একই কৌশল আমার উপরেও খাটাতে চাইছে। দ্রুত গর্জনের গম্ভীরতা আরও বাড়ে, মৃদু মৃদু গর্জনও আরম্ভ হয়। বর্তমানে চিতাটার গর্জন ভয়ঙ্কর হয়ে উঠেছে। যা আগে ভেবেছি হয় আমাকে আতঙ্কগ্রস্ত করতে চেষ্টা করছে, অথবা গাছে ওঠার আগে নিজের ভেতরের আত্মবিশ্বাস গড়ে তুলছে। আমি কিন্তু চিতাটার শেষের কাজের জন্যই প্রস্তুত হই। পরের কয়েক মিনিট একইভাবে কাটে। তারপরেই চিতাটা গলা থেকে ঘর ঘর একটা শব্দ বার করে। প্রতিটি চিতাই আক্রমণের আগে এই ধরনের আওয়াজ গলা দিয়ে বার করে থাকে। কাজু বাদামের গাছের নিচে জানোয়ারটা ছুটে আসার সঙ্গে সঙ্গে আমি মাচানের একটা ধারে এগিয়ে এসে ঢাকা দেওয়া পাতা এবং ডালগুলো যতখানি সম্ভব নিঃশব্দে সরিয়ে নিয়ে রাইফেলের নলটাকে বার করি। ব্যাপারটা লিখতে যতটা সময় লাগছে, ঘটেছে কিন্তু তার চেয়ে অনেক দ্রুত। আর যত দ্রুত সম্ভব কাজটা আমাকে সারতে হয়, কারণ মাচানটা মাটি থেকে মাত্র ফুট 10 উপরে, আর কাজু বাদাম গাছে ওঠাটাও অত্যন্ত সহজ। তাই চিতাটার মাচানে উঠতে কয়েক সেকেন্ড সময়ও লাগবে না। দুর্ভাগ্যবশত মাচান আড়াল করা ডালপালাগুলোর মধ্যে একটা ডাল চিতাটার ওপরে খসে পড়ে। সন্দেহ নেই জানোয়ারটা অকস্মাৎ এই ঘটনায় হকচকিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। দ্রুত গাছে ওঠাতেও বাধা পড়ে, কিন্তু আমার তরফ থেকেও অসুবিধা হয়। ডালের জন্য টর্চের আলোর রশ্মি ঠিক গাছ বেয়ে ওঠা চিতার ওপরে পড়ে না, বাধা পায়। নিচের দিকে তাকিয়ে দেখি জানোয়ারটার উপরে চাপা দেওয়া ডালটা ভয়ানকভাবে নড়ছে। চিতাটাকে পাতাশুদ্ধ ডালটা সম্পূর্ণ আড়াল করে রেখেছে। ঠিক সেই মুহূর্তে আমি একটা বোকার মতো কাজ করে ফেলি। উচিত ছিল ডালপালার আড়াল থেকে জানোয়ারটা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা। যত তাড়াতাড়ি সম্ভব জানোয়ারটার দেহ আন্দাজ করে ট্রিগারে চাপ দিই। গুলির সঙ্গে সঙ্গে ভারী একটা কিছু পড়ার শব্দ পাই। সম্ভবত গাছ বেয়ে ওঠা চিতাটারই সশব্দে মাটিতে পতনের আওয়াজ এটা। মুহূর্তে মনে হয় জানোয়ারটাকে গুলিবিদ্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু এই চিন্তা সেকেন্ডের মধ্যেই উবে যায়। জানোয়ারটা ডালপালার জট ছাড়িয়ে মাটিতে লাফ দিয়ে পড়ে। হলদে একটা ঝলককে দেখি বিদ্যুৎ বেগে ঝোপঝাড়ের দিকে ছুটে যেতে। রাইফেলে গুলি ভরে দ্বিতীয়বার আর গুলি করার সুযোগ পাই না। আগের জায়গায় টর্চের আলো ফেলে দেখি জানোয়ারটা আর নেই। কোনো সারা শব্দ বা আওয়াজও পাই না। নৈশব্দ সূচিবদ্ধ অন্ধকার আবার আগের মতো ঢেকে যায়। হয়তোবা কোনো ঝোপঝাড়ে জানোয়ারটা গিয়ে মরে পড়ে আছে, অথবা সাংঘাতিকভাবে আহত হয়েছে। তবে এমনও হতে পারে অক্ষত দেহে দূরে কোথাও পালিয়ে গেছে। বর্তমানে মাচানে বসে এই রাতের অন্ধকারে কোনো কিছু আর জানার উপায় নেই। বেশ কিছুক্ষণ টর্চ জ্বালিয়ে রাখি, তারপর অন্ধকারেই বসে থাকা স্থির করি। যদি কোনো জানোয়ারের নড়াচড়ার শব্দ শুনতে পাই, কিন্তু না, কিছুই নজরে পড়ে না বা কানেও আসে না কোনো শব্দ। আরও ঘণ্টাখানেক অপেক্ষা করে যে ঝোপের দিকে চিতাটা ছুটে গিয়েছিল সেই ঝোপটাকে লক্ষ্য করে পরপর কয়েকটা গুলি ছুড়ি। যদি আহত হয়ে চিতাটা ওখানে শুয়ে থাকে, তাহলে জানোয়ারটার মধ্যে কিছু একটা প্রতিক্রিয়া হবে। সুতরাং টর্চ জ্বালিয়ে যেদিকে চিতাটা ছুটে পালিয়েছে সেই দিকে লক্ষ্য করে পরপর আরও কটা গুলি ছুড়ি। গুলির শব্দ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসে, কিন্তু চিতার কোনো আওয়াজ বা প্রতিক্রিয়ার কোনো চিহ্নই পাই না। জোলারপেট্টা স্টেশন থেকে একটা মালগাড়ি ঘাট সেকশনের মুলানরের দিকে যায়। এই রেলওয়ে লাইনটাই চলে গেছে ব্যাঙ্গালোর। মালগাড়িটার পেছনেও একটা ইঞ্জিন রয়েছে, যার কাজ হলো ঠেলে ট্রেনটাকে পাহাড়ের ওপরে তোলা। সামনের ইঞ্জিনটা হুসুস শব্দে এগিয়ে চলেছে। ট্রেনের সামনের ইঞ্জিন ড্রাইভার নিশ্চয়ই ব্যাপারটাতে খুশি,
কারণ পেছন থেকে গ্রাডিয়েন্টটা তো এক নাগারে ঠেলে চলেছে। রাত 11:30 পর্যন্ত অপেক্ষা করি। মাদ্রাজ কোচিন এক্সপ্রেস ট্রেনটার ইঞ্জিনের তীব্র হুইসেলের শব্দ যেন রাত্রের জমাট বাঁধা অন্ধকারটাকে চিরে ফালা ফালা করে দেয়। আমিও গাছ থেকে নেমে কুঠিয়াতে রাত্রে আরামে বিছানাতে গিয়ে ঘুমোবার কথা চিন্তা করি। নিজেকে নিরাপদ ভাবি, কারণ চিতাটা যদি আহত হয়ে সেই অঞ্চলে থাকতো তবে নিশ্চয়ই ঝোপের উদ্দেশ্যে গুলি করার পর চিতাটার প্রতিক্রিয়া হতো। হয় জানোয়ারটা মারা গেছে, নয় অঞ্চল ছেড়ে দূরে কোথাও পালিয়েছে। আর যদি ঝোপঝাড়ের আড়ালে শুয়েও থাকে তবে নিশ্চয়ই এত ভয় পেয়েছে যে আর আক্রমণ করতে সাহস করবে না। কাজু বাদামের গাছ থেকে নেমে টর্চ জ্বালিয়ে কুঠিয়ায় যাওয়ার পথ ধরি। গ্রামে পৌঁছে মোড়ল এবং উত্তেজিত গ্রামবাসীদের পুরো ব্যাপারটা সবিস্তারে খুলে বলি। পরের দিন খুব সকালে ঘুম ভেঙে উঠেই গ্রামে আসি। গ্রামের প্রায় 20 লোক ইতিমধ্যে আমাকে সাহায্য করার জন্য জমায়েত হয়েছে। আমার নির্দেশ মতো গোটা 6 খেকি কুকুরও জোগাড় করে নিয়ে এসেছে ওরা। সুতরাং নিরাপদ এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কাজুবাদাম গাছটার দিকে এগুই, যেখানে রোমাঞ্চকর ঘটনাগুলো ঘটেছিল। গাধাটার অর্ধভুক্ত দেহাবশিষ্ট চিতাটা আর স্পর্শও করেনি। গাছটার ঠিক নিচে মাটিতে একটা গর্ত, যা স্পষ্ট বলে দেয় যে আমার ছোড়া গুলিটাই মাটিতে ঢুকে গেছে। কোথাও এতটুকু রক্তের দাগ নেই। যে ঝোপে গিয়ে চিতাটা লুকিয়েছিল এবং দ্বিতীয়বার যে ঝোপটাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলাম সেই ঝোপঝাড় আঁতিপাতি করে খুঁজি, কিন্তু না, অনেকখানি জায়গার পাথরের চাইগুলো একদম ঝোপঝাড় খুঁজতেও বাকি রাখি না। এবারে পরিষ্কার হাতের কাছে চিতাটাকে পেয়েও গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুতরাং নিশ্চয়ই চিতাটা এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও পালিয়েছে। এই ব্যর্থতায় নিজের উপরই চরম বিরক্তিতে ফেটে পড়ি। গ্রামে ফিরে এসে মোড়লকে বলি আমার পক্ষে সময় দেওয়া আর সম্ভব নয়, জরুরি কাজে ব্যাঙ্গালোরে ফিরতে হবে আমাকে। সুতরাং আবার যদি চিতাটার তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়, মোড়ল যেন তৎক্ষণাৎ টেলিগ্রাম করে আমাকে তা জানায়। মোড়লকে এই কথা বলে কুঠিয়াতে ফিরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে হ্যাভার শেক ভরে সেই কাজুবাদাম গাছের কাছের রাস্তাটা ধরে জোলারপেটটাই অভিমুখে যাত্রা করি। সন্ধ্যার সময় মাদ্রাজ থেকে আসা মেল ধরে রাত 8:15 নাগাদ ব্যাঙ্গালোর পৌঁছাই। ইয়েলাগিরির মানুষ খেকোর সঙ্গে প্রথম রাউন্ডের যুদ্ধ এইভাবেই শেষ হয়। আশামতো মোড়লের কাছ থেকে কোনো সংবাদ আসে না। মাস 2 পার হয়ে গেলে আমি মোড়লকে একটা চিঠি লিখি। কয়েকদিনের মধ্যেই সেই চিঠির উত্তরে মোড়ল জানায় যে জানোয়ারটার কোনো সংবাদ নেই। চিঠি পেয়ে আমার ধারণা হয় যে চিতারা সম্ভবত মানুষ খাওয়ার অভ্যাস ছেড়ে দিয়ে তল্লাট ছেড়ে জাভাদি পাহাড়ের রেঞ্জে চলে গেছে। ইয়েলাগিরির মাইল 15 দূরত্বে হলো জাভাদি পাহাড় শ্রেণী। অবশ্য জাভাদি অরণ্যে গিয়েও যদি চিতাটা মানুষ মারত তবে নিশ্চয়ই সরকারি চিঠিতে বা প্রেস নোটে আমি তা জানতে পারতাম। সুতরাং আমার ধারণায় চিতাটা জাভাদি পাহাড়ের রেঞ্জে যায়নি, ইয়েলাগিরিতেই রয়েছে। তবে মানুষ খাবার অভ্যাস হয়তোবা ছেড়ে দিয়েছে। এমনও হতে পারে যে সেদিন আমার গুলিতেই হয়তোবা জানোয়ারটা কোথাও গিয়ে মরে পড়ে আছে। অবশ্য সেই সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই চলে। আরও 9 সপ্তাহ বাদে জোলারপেটটাই রেলওয়ে স্টেশন থেকে মোড়লের করা জরুরি টেলিগ্রাম পাই। টেলিগ্রামে লেখা যে নরখাতক আবার দেখা দিয়েছে এবং একটা মানুষও মেরেছে। তাই মোড়ল অনুরোধ জানিয়েছে সত্বর চলে আসতে। 2 ঘন্টার মধ্যে আমি পরবর্তী ট্রেন ধরি। ট্রেনটা প্রতিটি স্টেশনে থেমে থেমে চলায় জোলারপেটটাই স্টেশনে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 8:30 বেজে যায়। এত রাত্রে পাহাড়ে চড়ে আর কি করব, কারণ তৎক্ষণাৎ করার মতো তো কিছুই নেই। তাই কয়েক ঘন্টা স্টেশনের ওয়েটিং রুমে ঘুমিয়ে নেওয়াটাই ঠিক হবে ভেবে মনস্থির করি। অবশ্যই পরিকল্পনাটার গোড়ায় গলদ ছিল। একে তো সারা রাত ট্রেন চলাচলের আওয়াজ, তার উপর প্রচণ্ড মশা আর ইজি চেয়ার ভর্তি ছাড় পোকা, আর আমার ঘুমও খুব পাতলা। সুতরাং সারাটা রাত কাটে প্ল্যাটফর্মে পায়চারি করে। সকাল ঠিক 5টায় ইয়েলাগিরির দিকে পায়ে হেঁটে যাত্রা করি। প্রায় 2 মাইল রাস্তা। তখন রোদ আকাশের বুকে ছড়িয়ে পড়েছে। এতখানি পাহাড়ি চড়াই ভেঙে মোড়লের গ্রামে যখন পৌঁছই তখন হাতের ঘড়িতে 7:15 বাজে। মোড়ল নিত্যকার মতো সাদরে আমাকে অভ্যর্থনা জানায়।
তারপরে বরাবরের মতো নিয়ে আসে কাঁসার গ্লাস ভর্তি অত্যন্ত বেশি পরিমাণে দুধ মেশানো কফি। ওর মুখ থেকেই জানতে পারি যে 3 দিন আগে এক সকালে চিতাটা যুবতী একটা মেয়েকে আক্রমণ করে হত্যা করেছে। পেরিয়ামালাই পাহাড়ের নিচ দিয়ে যে সংকীর্ণ জলের ধারাটা বয়ে চলেছে, সেখান থেকে জল আনতে গিয়েছিল মেয়েটা। মোড়ল আরও বলে, যে গ্রামের থেকে মেয়েটা এসেছিল সেই গ্রামের লোকেরা এই ঘটনার কিছুক্ষণের মধ্যে এসে মেয়েটার দেহাবশিষ্ট নিয়ে গেছে অন্তিম সংস্কারের জন্য। মনে হয় চিতাটা হতভাগ্য মেয়েটার মৃতদেহ খুব অল্পই খেতে পেরেছে। কারণ হিসেবে বলা যেতে পারে, গ্রামবাসীরা মেয়েটার খোঁজে বেরিয়ে হইহল্লা করাতে জানোয়ারটা মরির কাছে বসার সুযোগই পায়নি। এবারে কিন্তু একটা ছাগলকে টোপ হিসেবে বেঁধে সেই টোপের উপরে বসতে চাই। 3-4 বেশি থাকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ 4 দিনের ছুটি নিয়ে এসেছি। মোড়ল প্রতিশ্রুতি দেয় গতবার যে গ্রাম থেকে ছাগল জোগাড় করেছিল, এবারেও সেই গ্রাম থেকেই টোপের জন্য একটা ছাগল জোগাড় করে দেবে। তবে ছাগলটার দাম একটু বেশি পড়বে, 20 টাকা। আসলে ইয়েলাগিরিতে ছাগলের সংখ্যা অত্যন্ত কম। গ্রামটা প্রায় মাইল 3 দূরে, আর গ্রামবাসীরা ছাগলের চাহিদা বুঝে ফেলে যতটা সম্ভব দাম চড়িয়েও রেখেছে। রাজি হয়ে মোড়লের হাতে টাকা তুলে দিই। ছাগলটা আনতে যে সময়ের দরকার, সেই ফাঁকে আমি খামার বাড়িতে যাই আর সেখানকার কাজকর্ম কেমন চলছে তা দেখি। দুপুরবেলা ব্যাঙ্গালোর থেকে সঙ্গে নিয়ে আসা লাঞ্চ সেরে আমি গ্রামে এসে দেখি তখনও ছাগল আসেনি। বেলা 2টো নাগাদ যে লোকটাকে পাঠানো হয়েছিল, সেই লোকটা কালো রঙের বড় একটা ছাগল নিয়ে আসে। যে বয়সের ছাগলগুলো একলা হলে গলা ফাটিয়ে চিৎকার করে, এই ছাগলটা সেই বয়স পেরিয়ে এসেছে। ছাগলের ডাক চিতাকে টোপে আকর্ষণ করে নিয়ে আসে, আর কালো অথবা সাদা এই 2 রঙের টোপই চিতার মনে সন্দেহের উদ্রেক করে। সেদিক থেকে বাদামি রঙের ছাগল, কুকুর অথবা বলদ টোপ হিসেবে অনেক ভালো, কারণ চিতার স্বাভাবিক খাদ্য যে জঙ্গলের জন্তু জানোয়ার, ওগুলোর বেশিরভাগই বাদামি রঙেরই হয়ে থাকে। যাই হোক, বদলাবদলি করার আর কোনো সময়ও নেই তখন। এই ছাগলটাকেই টোপ হিসেবে যতখানি সম্ভব কাজে লাগাতে হবে। মোড়ল এবং আরও 4-5 জন গ্রামবাসী কুঠার, দড়িদরা আর আগের সেই 4 পাইটা নিয়ে আমার সঙ্গে চলে। প্রায় ঘণ্টাখানেক পথ চলার পর যে গ্রামের মেয়েটাকে চিতায় মেরেছিল সেই গ্রামে পৌঁছাই। সেই গ্রাম থেকে আরও কয়েকজন আমাদের সঙ্গে যোগ দেয়, ঠিক যে জায়গায় চিতাবাঘটা মেয়েটাকে মেরেছে সেই জায়গাটা দেখিয়ে দিতে। ঘটনাস্থলটা গ্রাম থেকে প্রায় 1.25 মাইল। তীর তীর করে একটা সরু জলের ধারা বয়ে চলেছে পশ্চিম থেকে পূবে পেরিয়ামালাই পাহাড়ের পাদদেশের 1/2 মাইল দূর দিয়ে। নালার বুক ভর্তি বালি, ল্যান্টানার ঝোপে জল চলাচলের পথ রুদ্ধ বললেই চলে। যেখানে জানোয়ারটা মেয়েটাকে আক্রমণ করেছে সেখানে ছোট্ট একটা জলের গর্ত। গ্রামবাসীরাই গর্তটা খুঁড়েছে। গ্রীষ্মকালে নালার জল যখন শুকিয়ে যায়, তখন যাতে গ্রামের গৃহপালিত জন্তু জানোয়ারের দল জল খেতে পারে। মেয়েটা এই জলের গর্ত থেকে জল নিতে এসেছিল। ল্যান্টানার ঝোপ এগিয়ে এসে জলের গর্তটাকে প্রায় ঢেকে দিয়েছে। পরিষ্কার বোঝা যায় চিতাটা ল্যান্টানার ঝোপের আড়াল থেকে মেয়েটার উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে। ঘটনা পরম্পরায় আবার প্রমাণিত হয় যে চিতাটার অভ্যাস অস্বাভাবিক। হ্যাঁ, মানুষকে হলেও জানোয়ারটা বরাবর প্রকাশ্য দিবালোকে মানুষকে আক্রমণ করছে। একমাত্র বাঘই এই কাজ করে থাকে। চিতা স্বভাবগতভাবে ভীরু বলেই একমাত্র রাতের অন্ধকারেই শিকার করে থাকে। তবে আমার মনে হয় জানোয়ারটা আগে থেকেই ল্যান্টানার ঝোপে শুয়েছিল। মেয়েটা জলের গর্তের কাছে এলে জানোয়ারটা সহজ খাদ্যের লোভ সামলাতে না পেরে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। এই ধারণা করে হাঁটু গেড়ে বসে সেই জায়গার ল্যান্টানার ঝোপঝাড় আর মাটি পরীক্ষা করতে শুরু করি। বলা বাহুল্য, অল্প প্রচেষ্টাতেই আমার ধারণা মেলে। ঝোপে যে চিতাটা শুয়েছিল তার যথেষ্ট প্রমাণ রয়েছে। ঝোপটার নিচে ল্যান্টানার শুকনো পাতা বিছানো কার্পেট থাকায় জানোয়ারটার পায়ের ছাপ অবশ্য দেখতে পাই না, তবে খুব হালকা গন্ধে বুঝতে পারি যে আমার ধারণাই সঠিক। শুধু তাই না, মনে হয় চিতাটা প্রায় জায়গাটাকে ওর বিশ্রামস্থল হিসেবে ব্যবহার করে থাকে, কারণ যেসব জানোয়ার জলের গর্তে জল খেতে আসে সহজেই সেই সব জানোয়ার ওর শিকার হয়। ব্যাপারটা আমাকে উৎসাহিত করার পক্ষে যথেষ্ট। একবার নয়, মনে হয় জানোয়ারটা বিশ্রামস্থল হিসেবে জায়গাটাকে নিয়মিত ব্যবহার করে থাকে। তাছাড়া আমি আগেই বলেছি, পেরিয়ামালাই পাহাড়টার দূরত্ব জায়গাটা থেকে মাত্র 1/2 মাইলটা হবে।
সুতরাং মানুষ খেকোটা পাথরের চাই আর গুহার আড়াল ধরে পাহাড় থেকে নেমে এসে ল্যান্টানার ঝোপে লুকিয়ে থেকে হঠাৎ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। যেসব জানোয়ার জল খেতে আসে কোনো রকম সন্দেহ সেই সব জানোয়ারের মনে জাগে না যে স্বয়ং মৃত্যু ওত পেতে রয়েছে। সমস্ত ব্যাপারটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ আমার মাথায় একটা পরিকল্পনা খেলে যায়। এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি গড়ে তুলব যাতে চিতাটা পুরো ব্যাপারটাকে সত্য বলে ভেবে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। জলের গর্তটার কাছে ছাগলটাকে খোঁটায় বেঁধে রাখবো যাতে জানোয়ারটা ভাবে যে ছাগলটা গর্তের জমা জল খেতে এসেছে, আর আমি নিজে যে ল্যান্টানার ঝোপের মধ্যে চিতাটা মেয়েটাকে আক্রমণের আগে লুকিয়ে বসেছিল সেইখানেই বসবো। জানোয়ারটা ছাগলের ডাক যদি শুনতে নাও পায়, পাহাড়ের ওপর থেকে নিশ্চয়ই ছাগলটা নজরে আসবে, কারণ পাহাড়ের ওপর থেকে অঞ্চলটা পরিষ্কার দেখা যায়। যাই হোক, চিতাটা ছাগলটাকে শিকার করতে এসে দেখবে ল্যান্টানার ঝোপে আমি অপেক্ষা করছি। মোড়ল এবং সঙ্গীদের আমার পুরো পরিকল্পনাটা বুঝিয়ে বলি। সঙ্গীরা এক বাক্যে ব্যাপারটাকে বেশ চালাকির হবে বলে মত ব্যক্ত করলেও মোড়ল তাতে সায় দেয় না, বরং জানায় পরিকল্পনাটা ওর মতে বোকামির পরিচায়ক, ঝুঁকিও প্রচণ্ড। আমিও মোড়লকে বুঝিয়ে বলি যে সমস্ত ব্যবস্থা ভাবলে ব্যাপারটার মধ্যে ততটা ঝুঁকি নেই যাও ভাবছে, কারণ চারদিকের ল্যান্টানার ঝোপ এবং অন্যান্য ঘন সন্নিবদ্ধ ঝোপঝাড় থাকায় কোনো রকমেই জানোয়ারটা আমার নাগাল পাবে না। পেছন দিক থেকে তো নয়, যে দিকটা দিয়ে ঝোপের ভেতরে ঢুকবে সেই মুখটা তো আমি আগলে বসে থাকব। তদুপরি মানুষকে গোটার নজর থাকবে ছাগলটার দিকে। কোনো শিকারী যে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে তা সম্ভবত জানোয়ারটার কল্পনাতেও আসবে না। আমাদের সঙ্গে নিয়ে আসা খোঁটাটা নালার বুক থেকে একটা বড়সড় পাথরের টুকরো তুলে নিয়ে বালিতে বেশ কিছুটা গেঁথে দিই। তারপর হামাগুড়ি দিয়ে ল্যান্টানার ঝোপের ভেতরে ঢুকি। যতখানি সম্ভব আয়েশ করে বসি, সারাটা রাত্র কাটাতে হবে। টর্চটাকে রাইফেলের ব্যারেলের সঙ্গে লাগিয়ে নিই, জ্বালিয়ে দেখি ঠিক আছে কিনা। অবশ্য 3 সেলের এই টর্চটা সদ্য কিনেছি, স্থির আলোকরশ্মির এই টর্চ। সঙ্গে আনা ফ্লাস্ক থেকে বেশ কয়েক কাপ চা খাই, তারপর সঙ্গীদের ছাগলটার পেছনের পা দুটো খোঁটায় বেঁধে দিয়ে ওদের গ্রামে ফিরে যেতে বলি। এইসব কাজ যখন চলছে তখন ছাগলটাকে বেশ কিছুটা দূরে রাখা হয়েছিল, কারণ ওটা যদি জানতে পারে ল্যান্টানার ঝোপের ভেতরে লোক রয়েছে তবে নিঃসঙ্গতার ভয়ে যে ডাকাডাকি করে তা বন্ধ করে দেবে। আর ছাগলটা নিজেকে একা দেখলে প্রাণ ভয়ে অনেক বেশি চিৎকার করবে, যে চিৎকারে চিতাটা আকর্ষিত হলেও হতে পারে। ছাগলটাকে যখন খোঁটায় বাঁধা হয় আমি নিঃশব্দে ছিলাম। কাজ শেষ করে মোড়ল আর তার লোকেরা চলে যাওয়ার পর আমার সবরীর প্রতীক্ষা আরম্ভ হয়। হ্যাঁ, ভাগ্যে যাই ঘটুক না কেন। শুধু গরম নয়, বাতাসও নেই ল্যান্টানার ঝোপের নিচে। সূর্য অস্ত যাওয়ার অনেক আগেই ঝোপের ভেতরে অন্ধকার নেমে এসেছে। প্রথম প্রথম ছাগলটা কয়েকবার পায়ে বাঁধা দড়িটা ছাড়াবার জন্য কিছুটা সারা শব্দ করলেও বর্তমানে একেবারে চুপ মেনে যায়। শেষমেশ এই সিদ্ধান্তেই আসি যে হতভাগা ছাগলটা ঘুমিয়ে পড়েছে। আমাকে কিন্তু সারাটা রাত জেগেই কাটাতে হয়। এক সময় তো ছাগলটার ওপর রীতিমতো ঈর্ষা হয় আমার, কেমন সুন্দর ঘুমোচ্ছে পশুটা। মশার কামড়ে অস্থির হয়ে উঠি। সমস্ত রকমের কীটপতঙ্গ আমার শরীরের উপর দিয়ে ছুটে বেড়ায়। ঝোপের ইঁদুরগুলো সাইজে ঘরের ইঁদুরের থেকে ছোট, ঝরে পড়া শুকনো পাতা আর ল্যান্টানার ঝোপের ডালে ডালে ছোটাছুটি করে। অকস্মাৎ একটা সরীসৃপ শুকনো পাতার ওপর দিয়ে সরসর শব্দে সরে যায়। সাপ ওটা, কে জানে বিষধর নাকি নির্বিষ। মশা, কীটপতঙ্গ এবং সাপ সত্ত্বেও আমি স্থির নিশ্চলভাবে বসে থাকি। চিতাটা কিন্তু আসে না, ঝোপের ভেতর কোনো সারা শব্দও পাই না, এমনকি নিশাচর পাখিদের ডাকও পৌঁছায় না। সময় যেন বিরক্তিকরভাবে এগুতেই চায় না। হাতের ঘড়ির জলজলে কাঁটাগুলো যেন এক জায়গাতেই স্থির অনড় হয়ে রয়েছে। ঝিমুনি এলেও দুটো চোখের পাতা 1 সেকেন্ডের জন্য জুড়তে পারি না। মনের ভেতরে চিতাটার ব্যাপার মুছে ফেলার জন্য অন্য চিন্তা আনার চেষ্টা করি, তবে চিতাটা ছাড়া আর চিন্তার কী বা বিষয় থাকতে পারে। হ্যাঁ, ছাগলটাকে ঘিরে ভাবনার সূচিমুখ ঘোরাই। ধীরে ধীরে হালকা বাদামি রঙা দিনের আলো জাগে আকাশের বুকে, তবে বনমুরগি, ময়ূরী অথবা কোনো পাখির ডাকই শোনা যায় না।
ঝোপ থেকে যখন হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসি পৃথিবীতে, তখন আমি সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে অসুখী মানুষ। কুকুরকুণ্ডলী পাকিয়ে ছাগলটা গভীর ঘুমে অচেতন। আমাকে দেখে ঘুম ভেঙে দাঁড়িয়ে পড়ে, আর মোড়া ভাঙে, যেন ব্যঙ্গ করে বলে ওঠে, সত্যিকারের ছাগলকে তুমি না আমি? আমি উত্তর দিই না, চুপ করে থাকি। তারপর ছাগলটার দড়ি খুলে দিয়ে পশুটাকে নিয়ে আমি গ্রামে ফিরে আসি, যে গ্রামে মোড়লের বাস। গতদিন যারা আমার সঙ্গে সঙ্গী হিসেবে গিয়েছিল তারাও অপেক্ষা করছে ব্যাপারটা শেষ কী ঘটল তা জানার জন্য। মোড়লকে বলি টোপ হিসেবে আনা কালো ছাগলটাকে ওর মালিককে ফিরিয়ে দিতে। তারপর জানাই যে কয়েক ঘন্টার জন্য আমি ঘুমাতে যাব, পরে আমি পছন্দ মতো টোপ খুঁজে নেব। যাই হোক, এইসব কথা জানিয়ে কুঠিয়াতে গিয়ে বেলা দুপুর পর্যন্ত একটানা ঘুম দিই। ঘুম থেকে জেগে উঠে দেখি প্রচণ্ড খিদে পেয়েছে। ব্যাঙ্গালোর থেকে সঙ্গে আনা স্যামন মাছের টিন খুলে আর পাউরুটির উপর পুরো করে টিনের মাখন মাখিয়ে কয়েক স্লাইস পাউরুটি আর স্যামন মাছ খেয়ে নিই। পাউরুটি কিছুটা শুকনো হয়ে গেলেও মাখন মাখানোতে খিদের মুখে খেতে ভালোই লাগে। সঙ্গে আনা প্রাইমাস স্টোভে জল গরম করে কয়েক কাপ চা খাই। আরও এক পাত্র চা তৈরি করে ফ্লাস্কে ভরে নিয়ে আরেকটা রাত কাটানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিই। এইসব কাজকর্ম শেষ করে মোড়লের গ্রামে ফিরে আসি। সৌভাগ্যবশত দিনটা গত রাতের মতোই গরম থাকায় ওভারকোটের প্রয়োজন পড়ে না। মোড়লকে সঙ্গে নিয়ে যে গ্রামে ছাগল পাওয়া যায় সেই গ্রামে যাই। বেশ কয়েকটা ছাগল দেখে একটাকে বাছাই করি। বলা বাহুল্য বেশ কিছুক্ষণ দরাদরি করতে হয়। ছাগলটা মাঝারি বয়সের এবং মনে হয় গলা ফাটিয়ে চিৎকার করতে সক্ষম। প্রায় বেলা 3:30 নাগাদ যাত্রা করি গত রাত্রে যে ল্যান্টানার ঝোপটার ভেতর বসেছিলাম সেই ঝোপটার উদ্দেশ্যে। সত্যি বলতে কি তাড়াহুড়ো তো কিছু নেই। জায়গাটার নির্বাচন গত রাত থেকেই হয়ে আছে। মাচান টাচান বাঁধারও কোনো ঝামেলা নেই। বিকেল 5টার সময় আমি ঝোপে ঢুকে বসলে সঙ্গীরা ছাগলটাকে আগের রাতের মতো খোঁটায় বেঁধে গ্রামে ফিরে যায়। লোকগুলো চোখের আড়াল হতেই ছাগলটা পরিত্রাহী স্বরে ক্রমাগত চিৎকার করতে শুরু করে। নিঃশব্দে ছাগলটাকে অভিনন্দন জানাই যে এবারে টোপ নির্বাচনে আমি ভুল করিনি। জঙ্গলে ধীরে ধীরে সন্ধ্যা নামে, অন্ধকার হয়ে আসে, যেন গাছের পাতা আর ডাল থেকে পুঞ্জ পুঞ্জ অন্ধকার মাটিতে এবং ঝোপঝাড়ের ওপরে ঝরে পড়ে। আমি গত রাতের মতো ল্যান্টানার ঝোপের মধ্যে আস্তানা নিই। ছাগলটা এক নাগারে চিৎকার করে চলেছে। আমি ধৈর্য ধরে চিতাটার আসার অপেক্ষা করি। ঘড়ির কাঁটা জায়গা বদল করে। একটা পুরো ঘন্টা কেটে যায়। তারপরেই খুব অস্পষ্ট খসখসে একটা শব্দ শুনি শুকনো জমা পাতাগুলোর উপর থেকে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয় যে চিতাটা এসেছে, অর্থাৎ চরম মুহূর্ত উপস্থিত। চিতাটাকে স্পষ্ট দেখতে না পেলে টর্চ জ্বালানো উচিত হবে না। যদি জ্বালাই নিশ্চিত জানোয়ারটা পালিয়ে যাবে। আবার টর্চ জ্বালাতে দেরি হলে জানোয়ারটা আমার অস্তিত্ব টের পেয়ে গিয়ে আমাকেই আবার আক্রমণ করে বসবে, অথবা পালিয়েও যেতে পারে। সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে বসে থাকি। তারপরেই আরেকটা হালকা শব্দ শুনি। মনে হয় চিতাটা আমাকে দেখতে পেয়েছে। জানোয়ারটা নিজেকে পেছন দিকে কিছুটা গুটিয়ে নেয়। চাপা গলায় গর্জন শুনি। আক্রমণ করার পূর্ব মুহূর্ত বলে মনে হয়। দাঁত মুখ খিচিয়ে হিসিস একটা শব্দ বের হয় মুখ দিয়ে। যা কিছু করার এখনই করতে হবে, অথবা সুযোগটা চিরকালের জন্য হারিয়ে যাবে। আমার বুড়ো আঙুলটা অবচেতন মনেই টর্চের বোতামে চলে যায়। দুটো লালাভ সাদা চোখের মাঝখানে আলোর রশ্মি পড়ে। চিতাটার মুখ আর বুক স্পষ্ট দেখতে পাই, খুব বেশি হলে ফুট 10 দূরে। সঙ্গে সঙ্গে জানোয়ারটার গলা লক্ষ্য করে উইনচেস্টার রাইফেলের ট্রিগারে চাপ দিই। চিতাটা যেন একটু এগিয়ে আসে, তারপরেই পেছনের পা দুটোর ওপর ভর দিয়ে পিছিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার রাইফেলের দ্বিতীয় কার্তুজটা জানোয়ারটার বুকে গিয়ে বাঁধে। পেছন দিকে উল্টে পড়ে গিয়ে ঝোপের মধ্যে কয়েক সেকেন্ড হাত পা ছড়ে জানোয়ারটা। এরপরেই চিতাটার গলা দিয়ে ঘর ঘর করে শব্দ বের হয়। মরার আগে জানোয়ারদের গলা দিয়ে এইরকম শব্দই হয়ে থাকে। তারপরে সবকিছু নিস্তব্ধ, নিশ্চুপ। ঝোপ ছেড়ে বেরোতে সতর্কতা হিসেবে আরো আধ ঘন্টা সময় নিই।
যদিও নিশ্চিত জানি চিতাটা মৃত, সুতরাং বিপদের কিছু নেই। তবুও সাবধানতা অবলম্বন করি। তারপর রাইফেলটাকে বুকের উপর উঁচিয়ে ধরে ঝোপের বাইরে এসে ছাগলটার কাছে দাঁড়াই। প্রথমে ভাবি এটার দড়ি কেটে সঙ্গে করে গ্রামে ফিরিয়ে নিয়ে যাব। তারপরই মনে হয় যে চিতাটাকে গুলি করে মেরেছি সেটা মানুষ খেকো না হয়ে সাধারণ চিতাও তো হতে পারে। আর তাই যদি হয় তবে মোড়লের গ্রামে এই ঘন অন্ধকারে ফেরার সময় আমার যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার। ছাগলটাকে সঙ্গে নিলে সেই মনোযোগে চির খেতে বাধ্য, কারণ কিছুটা হলেও মন সেদিকে থাকবে। সুতরাং ছাগলটাকে সেই অবস্থাতে রেখে আমি মোড়লের গ্রামের উদ্দেশ্যে যাত্রা করি। সতর্কতার সঙ্গে ধীরে ধীরে রাস্তায় হাঁটি। গ্রামের লোকেরা কিন্তু তখনও জেগে বসেছিল এবং আমি যেতে ওরা সবাই আমাকে ঘিরে ধরে। ওদের পুরো ব্যাপারটা খুলে বলে আমি আমার কুঠিয়াতে যাই, যাতে বাকি রাতটা নিটোল ঘুমে কাটাতে পারি। পরের দিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি চিতাটা ওখানেই মরে পড়ে আছে। বৃদ্ধ পুরুষ চিতা, অস্থি চর্মসার, গায়ের লোমের রঙও বিবর্ণ হয়ে গেছে। মানুষ খেকো হওয়ার প্রতিটি কারণ জানোয়ারটার মধ্যে বর্তমান। বৃদ্ধ বয়সের জন্য দাঁত ক্ষয়ে গেছে। থাবাগুলো অন্যান্য জন্তু জানোয়ারের সঙ্গে ঝগড়া মারামারির দরুন ক্ষতবিক্ষত হয়ে অকেজো হয়ে পড়েছে। এক কথায় জরাজীর্ণ অবস্থা চিতাটার। তবে সময়ই একমাত্র বলতে পারবে যে আমি সত্যিকারের মানুষ খেকোটাকেই মারতে পেরেছি কিনা। দুপুরের দিকে আমি চিতাবাঘটার কাঁচা চামড়া সহ পাহাড় থেকে নেমে আসি। বহু বছর আগের ঘটনা এটা, কিন্তু এই চিতাটাকে শিকার করার পরে ইয়েলাগিরি অথবা জাভাদি রেঞ্জে অন্তত চিতার থাবায় আর কোনো মানুষ প্রাণ হারায়নি। তাতেই আমি নিশ্চিত যে সেই রাত্রে আমি নির্দিষ্ট মানুষ খেকোটাকেই শিকার করেছিলাম।